আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। দেখো প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব কোন কোন অধ্যায় রয়েছে। তৃতীয় অধ্যায় যেটা তোমাদের রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এবং পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এরপর কীরকম প্রশ্ন পরীক্ষা হবে, টোটাল 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে এবং এখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথম 3 নম্বর অধ্যায় থেকে দেখো 3টি প্রশ্ন থাকছে, 4 নম্বর থেকে 3টি প্রশ্ন থাকছে এবং 5 নম্বর অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকছে। এরপর থাকবে 8টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 1 নম্বর মানের যে এক কথায় উত্তর দিতে হয় সেরকম প্রশ্ন দেওয়া থাকবে, শূন্যস্থান পূরণ থাকতে পারে, এরকম প্রশ্ন থাকবে 8টা। তো এখানে দেখো প্রথম যে অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন থাকছে, আর পরের অধ্যায় থেকে 4টি, চতুর্থ অধ্যায় থেকে 4টি এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি, এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে। তারপর দেখো 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, 4 দুগুণে 8 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকছে 6টা, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে হচ্ছে 2টি, 4 দুগুণে 8 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 1টি করে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। এবং 8 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 1টি, 8 নম্বর। এখানেও তোমাদের কিন্তু প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, তো টোটাল 3টির মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এরকম প্যাটার্নের প্রশ্ন থাকবে তোমাদের টোটাল 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর আমরা দেখে নিই। এবং এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রশ্নদের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, ওকে। অর্থাৎ এগুলো তোমাদের কিন্তু সেখানে পে করতে হবে, তারপরে কিন্তু তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ওকে। তো চলো আমরা কোশ্চেন এবং তার আনসারগুলো দেখে নিই। দেখো প্রথমে রয়েছে বিভাগ ক, 1 নম্বর দেখা দেওয়া আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1 নম্বর দেখা ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে, প্রাসিয়াতে, অস্ট্রিয়াতে না ফ্রান্সে। তো ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর লিখবে অস্ট্রিয়াতে। পরের প্রশ্ন, ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1830 খ্রিস্টাব্দকে, 1848 খ্রিস্টাব্দকে, 1852 খ্রিস্টাব্দকে, 1815 খ্রিস্টাব্দকে। এখানে দেখো সঠিক উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। 3 নম্বর ইয়ং ইতালির প্রতিষ্ঠান করেছিলেন মাৎসিনি, গ্যারিবোল্ডি, ভিক্টর ইমানুয়েল কাভুর। তারপর তোমাদের এখানে সঠিক উত্তরটি হবে অপশন কয়টা, মাৎসিনি, ঠিক আছে, ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর হচ্ছে মিশ্রিত কয়লা ও চুনা পাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট, জন স্মিটন। এরপর হচ্ছে ম্যাথু বোল্টন, আব্রাহাম ডার্বি। সঠিক উত্তর হবে আব্রাহাম ডার্বি। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল লিখেছিলেন সাঁ সিমো, রবার্ট ওয়েন, কার্ল মার্কস, কার্ল ফুরিয়ের। তো দাস ক্যাপিটাল এটা লিখেছিলেন কার্ল মার্কস। এরপরের প্রশ্ন হচ্ছে ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো খনিগর্ভে এবং কারখানায়, তারপর রয়েছে রান্নাঘরে না অফিসে। তো ডেভির যে নিরাপত্তা বাতি সেটা আবিষ্কৃত ব্যবহার করা হতো খনিগর্ভে। পরের প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা, সেনেট, স্টেট জেনারেল না রাইখ স্ট্যাগ। সঠিক উত্তর হবে ডুমা, রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। এরপর 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, কাইজার দ্বিতীয় উইলিয়াম, উড্রো উইলসন, রুজভেল্ট না সঠিক উত্তর হবে এখানে উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন। এরপর 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে 1 × 8 = 8। এর আগে একটি বাক্যে উত্তর করতে হবে এগুলোর। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? তো কার্লসবার্গ ডিক্রি জারি করেন প্রিন্স মেটারনিখ। কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেন? উত্তর লিখবে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো। তো বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম হলো উড়ন্ত মাকু এবং ওয়াটার ফ্রেম। সত্য বা মিথ্যা এখানে নির্ণয় করে লিখতে হবে। দেখো ফ্রান্সের 2জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমো ও লুই ফ্রাঙ্ক, এটা সত্য লিখবে। 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, এটা সত্য হবে। এরপর লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, এটা হবে সত্য। 3 নম্বর হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তো দেখো প্রথম বিবৃতি কি রয়েছে, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যা এখানে 3টে করে ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক হবে ব্যাখ্যা 1-1টা। তো 1 নম্বর হচ্ছে দেখো শিল্প বিপ্লবের জন্য সরকারি কাঁচামাল সংগ্রহের জন্য
ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। এটা আমাদের সঠিক ব্যাখ্যা হবে বিবৃতি 1-এর পরিপ্রেক্ষিতে। তারপর বিবৃতি 2-এ দেওয়া আছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল মহামন্দা রোধ করার জন্য, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিবাদ রোধ করার জন্য। সঠিক উত্তর হবে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ গতে কী দেওয়া আছে দেখো, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। রিসার্জিমেন্টো কি? তো রিসার্জিমেন্ট কথার অর্থ হলো পুনর্জাগরণ। ইতালিবাসীর মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল, তাকে রিসার্জিমেন্ট বলা হয়। জোলভেরাইন কাকে বলে? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যানেজারের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। এরপর শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? তো শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে, তখন ইংল্যান্ডের উপনিবেশ ছিল সবচেয়ে বেশি, আর এসব উপনিবেশ থেকে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়ে ইংল্যান্ডে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছিল, আর এজন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। তারপর দেখো সেরাজেভো হত্যাকাণ্ড কী? তো সেরাজেভো হলো বসনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া সেরাজেভো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে 1914 খ্রিস্টাব্দে 28 জুন স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড এর সদস্য গ্রাবিলো প্রিন্সিপ যুবরাজ ও যুবরানীকে হত্যা করে। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। নেক্সট হচ্ছে পলিশ করিডর কি? তো পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে, তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পলিশ করিডর নামে পরিচিত। বিভাগ ঘতে দেখো 4 নম্বর দেখে 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি। 4 × 2 = 8। 4-1 প্রশ্ন, এমস টেলিগ্রাম বলতে কী বোঝো? তো স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশীয় কেউ না বসে সে বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদিত্তি নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করেন যে প্রাশীয় রাজ ফরাসি দূতকে অপমান করেছেন। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। 4-2 নম্বর দাগে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কী? তো ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার প্রধান কারণগুলি হল: নাম্বার ক, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার। 2 নম্বর খ হচ্ছে অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ। নাম্বার গ, কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রয়ের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার। আর নাম্বার ঘ হচ্ছে উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা। এগুলোর জন্যই মূলত ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তাহলে 3 নম্বর দেখে মুক্তির ঘোষণাপত্র বলতে কী বোঝো? তো 1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথা উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয়, 1 নম্বর হচ্ছে ভূমিদাসদের উপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। 2 নম্বর মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের উপর জমিদারের কোনো অধিকার থাকবে না। নাম্বার 3 হচ্ছে ভূমিদাসের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রাম সমিতির ওপর। নাম্বার 4, জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে শোধ করতে হবে। বিভাগ উঙতে 5 নম্বর দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 8 নম্বর। 5-1 দাগে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করো। তো প্রথমে লিখছি ভূমিকা।
65 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্ক এর উদ্দেশ্য ছিল রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। এরপর দেখো রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয় রক্ত ও লৌহ নীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। এরপর সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এইগুলো 2 নম্বর প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। তো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কী? প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন হচ্ছে 1 নম্বর উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতির শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। নম্বর 2 হচ্ছে ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থান দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মানি বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। নম্বর 3 হচ্ছে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার 2য় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধ জাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মান সম্পর্কে অবনতি ঘটে। 4 নম্বর দেখো সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর সত্রাদির একটি চরমপত্র পাঠায়। উপসংহার: অস্ট্রিয়ার চরমপত্রে কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। 3 নম্বর জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো। দেখো প্রথমে লিখছি ভূমিকা। জার্মানিতে হিটলার ও নাৎসি দলের ক্ষমতা লাভ কোনো চমকপ্রদ আকস্মিক বৈপ্লবিক ঘটনা ছিল না। হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতা দখলের প্রেক্ষাপট ছিল 1 নম্বর ভার্সাই সন্ধির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানির উপর অন্যায় ও বৈষম্যমূলক শাসন চাপিয়ে দিলে জার্মানবাসী ক্ষুব্ধ হয়। নম্বর 2 হচ্ছে অর্থনৈতিক সংকট। যুদ্ধ পরবর্তী জার্মানিতে প্রবল অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি জটিল আকার ধারণ করে। নম্বর 3 হচ্ছে ইহুদি বিদ্বেষ। জার্মানির সংখ্যালঘু ইহুদিরা ছিল ধনী, উচ্চশিক্ষিত ও উচ্চ পদে চাকরি করায় সাধারণ মানুষ ইহুদিদের হিংসা করত। এই সুযোগে হিটলার ইহুদিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে ইহুদিবাসীর মন জয় করেন। নম্বর 4 হিটলারের ব্যক্তিত্ব। হিটলারের চমকপ্রদ ব্যক্তিত্ব, অসাধারণ কর্মদক্ষতা ও সাংগঠনিক শক্তি, আবেগপ্রবণ বক্তৃতা নাৎসি দলের ক্ষমতা দখলের সহায়তা করে। নম্বর 5 রাজনৈতিক অস্থিরতা। ভার্সাই সন্ধির পরবর্তীকালে জার্মানিতে প্রবল রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে সে দেশে 21টি মন্ত্রিসভা ক্ষমতা দখল করে।
দেখো এই প্রশ্নদের যদি পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, তাহলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলোকে নিতে পারো অনলাইনে পেমেন্ট করার পর। তো তার জন্য তোমাদের অ্যাপটিকে আগে ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করার পর রেজিস্টার করতে হবে। এখানে নাম, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল এটা লিখতে হবে, সিটি নিজের এলাকার নাম লিখতে হবে, পাসওয়ার্ড এখানে নিজের মতো তৈরি করে দিতে হবে, দিয়ে রেজিস্টার করতে হবে। পরের বার লগ ইন করার জন্য এই সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর তোমরা অ্যাপের মধ্যে কিছু ফ্রি কোর্স রয়েছে, কিছু সেখানে তোমাদের ফ্রি ভিডিওস রয়েছে, ফ্রি পিডিএফ কিছু রয়েছে, সেগুলো তোমরা নিতে পারো। অথবা যে পেড কোর্সগুলো রয়েছে সেখান থেকে তোমরা পেড কোর্সগুলো নিয়ে কিন্তু এই সমস্ত পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।